বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন মাসরুর মাওলা, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরতে চাই দর্শকদের উদ্দেশ্যে। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর মধ্য দিয়ে সব মামলায় দণ্ড ও সাজামুক্ত হলেন তারেক রহমান। আইনজীবী এস এম শাহজাহান বলেন, যে সম্পত্তিগুলো তারেক রহমানের নামে দেখানো হয়েছে একটাও জ্ঞাত আয় বহির্ভূত না, অসাধু না, একটা টাকা বা একটা সম্পত্তিও বাংলাদেশের বাইরে না, বাংলাদেশের বাইরে পরিবারের কোনো ঠিকানা নেই। তিনি আরো বলেন, সেনানিবাসে মইনুল রোডের বাড়িটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে দেয়া হয়েছিল, সেটাও এ মামলায় দুদক বলছে এটা তারেক রহমানের অর্জিত সম্পদ এবং এটা অবৈধ সম্পদ, অথচ এটা সরকার নিয়মকানুন মেনে বরাদ্দ দেওয়া হয়েছিল। আরেকটা সম্পত্তি আছে গুলশানে, সেটাও রাষ্ট্রীয়ভাবে দেয়া 33 টাকা মূল্যমানের, অথচ মামলায় তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে সাজা দেয়া হয়েছিল। বিচারের নামে এরকম প্রহসন আমি আমার ওকালতি জীবনে দেখিনি। এরপরে যে তথ্যটি তা হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে দেওয়া বক্তব্যে আহ্বান জানান তিনি। নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে অভিযোগ করে তারেক রহমান বলেন, জনগণের রায়কে বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার দরকার। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রেখে তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমরা আবারও বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব আবর্তে ঘুরপাক খাচ্ছে জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরপর যে তথ্যটি তা হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যা বর্তমান অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম সামনে এগিয়ে নিতে সহায়ক হবে। এটি তিনি বুধবার জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসো টোকিওর সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এই কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার 3টি প্রধান বিষয় অগ্রাধিকার দিয়ে কাজ করছে: সংস্কার, খুনিদের বিচার এবং সাধারণ নির্বাচন আয়োজন। এবং সবশেষ আরেকটি তথ্য ছোট করে তুলে ধরি, তা হচ্ছে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করেছেন মোহাম্মদ জসিমউদ্দিন নামের এক আইনজীবী। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অভিযোগ দাখিল করেন তিনি। উচ্চ আদালত সম্পর্কে সার্জিসের স্ট্যাটাস মর্যাদাহানিকর ও অবমাননাকর উল্লেখ করে দেয়া নোটিশের জবাব না পেয়ে অভিযোগ দাখিল করেন আইনজীবী জসিমউদ্দিন। গত 22 মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেন হাইকোর্ট। ওই দিন সার্জিস আলম তার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই কোর্টের দরকার কি? এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে যাব। আমি একটু শুরুতে মাসরুর মাওলা আপনার কাছে আসি যে বিষয়টি নিয়ে। আমরা যদি একটু দেখি, চাঁদাবাজি, ডাকাতি ও নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ 10 জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে। এবং আমরা যদি আরেকটু দেখি, 17 মে আদালতে এই মামলাটি করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও মানবাধিকার কর্মী নাজমিন সুলতানা তুলি। তিনি তো জাতীয় পার্টির সাবেক সদস্য, তিনি কেন এই মামলা করলেন যদি একটু বলতেন মাসরুর মাওলা। থ্যাংক ইউ। এবং নজরুল ইসলাম ভাইকে আমি থ্যাংক ইউ জানাই। ফার্স্ট টাইম ওনার সঙ্গে আমি টকশোতে আসলাম। আসলে দেখেন, আমি কোনটা দিয়ে শুরু করবো? আপনি যেটা ওই অ্যান্টি কারাপশনের ব্যাপারে যেটা প্রথমে বললেন, না আমি মাসরুর মাওলা আমি যে প্রশ্নটি আপনার কাছে রাখলাম, সুলতানা তুলি উনি জাতীয় পার্টির সাবেক সদস্য, তিনি মামলা করেছেন জিএম কাদের সহ 10 জনের বিরুদ্ধে। জি আচ্ছা, জি। আসলে কি দেখেন, তুলি সে আমাদের পার্টি থেকে ইলেকশনের আগেই সে চলে গেছে, সে নিজেই চলে গেছে।
তো তার সঙ্গে আমাদের জাতীয় পার্টির কোনো সম্পর্ক আর নাই। আর এখন যদি সেই মানুষ এতদিন পরে এসে যদি এসে মামলা করে, তো এখন সেটার পিছনে আমাদের কিছু বহিরাগত কিছু নেতারা আছে যারা জাতীয় পার্টিতে চলে গেছেন, তারা আসলে উস্কানিমূলক এগুলো করে। এখন হয়েছে কি, জাতীয় পার্টির ম্যাক্সিমামই চেয়ারম্যানকে টার্গেট করা, মহাসচিবকে টার্গেট করেই কিন্তু বহিরাগত অনেকে করছে, তারা একটা পার্সোনাল বেনিফিট নেওয়ার জন্য। এটা হলো মূল উদ্দেশ্য। এটা যে তদন্ত, সঠিক তদন্ত যদি হয়, এটা সে প্রমাণ করতে পারবে না। আর জিএম কাদের এত কাঁচা লোক না, উনি উনি যথেষ্ট বুদ্ধি রাখেন এবং উনি যথেষ্ট, আমার আমার জানা মতে বা আমি যেটা বুঝি, উনি আসলে ওই যে মানে ওই টাইপের মানুষ না যে কারোর কাছ থেকে এরকম চাঁদা চাবে বা কারোর কাছ থেকে টাকা চাবে বা এরকম ধরনের বক্তব্য পাবলিকলি করবেন। উনি আসলে ওই টাইপের লোক না, করার কথা না। তো এগুলো আসলে সবই হলো সাজানো, খালি ওনাকে মানে একটা ট্র্যাপের মধ্যে ফেলানোর জন্য। সো ওদের সামনে নির্বাচনে বা সামনে আমাদের কাউন্সিল আছে, সে কাউন্সিলও যেন উনি সুবিধা না করতে পারেন, একটা ওনার নামে দুর্বদনাম ছড়ানোর জন্য জিনিসটা করা। আসলে এটা আসলে ওইভাবে আসলে আমরা সিরিয়াসলি দেখছি না। আর এখন তো আপনি জানেনই, কোর্ট হয়ে গেছে। এখন যে কেউ জিএম কাদেরের নামে যাক বা জাতীয় পার্টির কোনো ভালো ভালো কর্মীর নামে যাক, হ্যাঁ, খালি ওই প্রিভিয়াস গভর্নমেন্টের একটা লেজ ধরে নাম ঢুকে দিলে মামলা হয়ে যায় উইদাউট এনি ইনভেস্টিগেশন। যেটা যেটা কিন্তু করতেও কিন্তু বলে দেওয়া আছে, আগে তদন্ত হবে, তারপরে মামলা হবে। এখন হয়ে গেছে কি, তদন্তর আগেই মামলা রেকর্ড করে ফেলছে। আর যদিও এই মামলাটা গত, আমি লেটেস্ট আপডেটটা বলি আপনাকে, অলরেডি কিন্তু আমরা পিবিআই এর একটা ইয়ে চেয়েছি, আমরা পিবিআই এর প্রতিবেদন চেয়েছি। তো পিবিআই এর প্রতিবেদন না হলে কি এটা বেরিয়ে আসে। থ্যাংক ইউ। জি, মাসুমাল্লাহ, ধন্যবাদ। অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, আপনার কাছে একটু আসি। সব মামলায় দণ্ড সাজামুক্ত হয়েছেন তারেক রহমান, এবার কি বাংলাদেশে ফিরবেন তিনি, নজরুল ইসলাম খান? ধন্যবাদ আশরাফ ভাই। বাংলাদেশে ফেরার তো আমাদের আগ্রহ আছেই, তার ফেরার অবশ্যই আগ্রহ আছে। বাংলাদেশে ফেরার পরিবেশ জনিত একটা বিষয় আমরা চাই, সেটা হচ্ছে যে আমরা কি চেয়েছি। আমরা চেয়েছি একটি নির্বাচন। না, কিন্তু নজরুল ইসলাম খান রাজন, সব মামলা তো আসলে খালাস হয়ে গেল, দণ্ড সাজা সবই শেষ। এখন তো আসলে পরিবেশের কথা বলছেন, এখন আসলে বাধাটা কোথায় জনাব তারেক রহমান বাংলাদেশে ফেরার ক্ষেত্রে? জি না, উনি তো অবশ্যই ফিরবেন। উনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনারা জানেন। উনি বাংলাদেশ থেকে গিয়েছেন তৎকালীন 111 সরকারের নির্যাতনে নিষ্পেষিত হয়ে। আমাদের জাতির জানা আছে, জনগণের জানা আছে। বাংলাদেশে ফেরার আগ্রহ ওনার সবসময় আছে, থাকাটাই স্বাভাবিক। বাংলাদেশ কেন্দ্রিক উনি রাজনীতি করেন, দল পরিচালনা করেন। কিন্তু বাংলাদেশে ফেরার কিছু পূর্ব শর্ত তো, আমাদের দল থেকে ফেরা বা না ফেরা বড় কথা নয়। আমাদের দলীয় কার্যক্রম যেভাবে চলছে, আমরা আজকে বাংলাদেশ দেখতেছি একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ। আজকে আমরা এত রক্তের বিনিময়ে, বিপুল পরিমাণ জনগোষ্ঠীর জীবন দানের বিনিময়ে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে স্বৈরাচারের পতন হলো, সেই স্বৈরাচারের পরে আমরা আজকে নব্য স্বৈরাচারকে দেখতে পাচ্ছি। আমরা নির্বাচনের রোড ম্যাপ চেয়েছি। নির্বাচনের রোড ম্যাপের পরিবর্তে আজকে যে পদত্যাগ নাটক, সেই পদত্যাগ নাটক জাতি আশা করে নাই, আমরা আশা করি নাই। তারেক রহমান সাহেব এটা চাচ্ছে যে বাংলাদেশে জনগণের একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক। সেই সরকার প্রতিষ্ঠিত করতে গিয়ে বিএনপির যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে উনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে উনি অবশ্যই বাংলাদেশের মাটিতে আসতে চান। উনি এখানে অবস্থান করতে চান, উনি দলকে পরিচালনা করতে চান। আপনারা দেখেছেন আমাদের দলের মাননীয় চেয়ারপারসন, উনি দেশের বাইরে গিয়েছেন শুধুমাত্র চিকিৎসার জন্য। উনি বলেছেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, ওনারই সুযোগ্য সন্তান, ওনারও সেটাই স্লোগান, দেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নাই। উনি দেশের বাইরে গিয়েছেন বাধ্য হয়ে, ওনাকে দেশের বাইরে যেতে হয়েছে, ওনাকে নির্যাতন করা হয়েছে, ওনাকে হত্যার হুমকি রয়েছে, ঝুঁকি রয়েছে। 6 আগস্ট উনি দেশে আসার প্রচেষ্টা করেছিলেন। বর্তমানে এই সরকারের বিভিন্ন যে যন্ত্রসমূহ আছে, সেখান থেকে আমরা ওনাকে নিয়ে আসতে পারি নাই। আমি এটা ব্যক্তিগত, আমার উপলব্ধি, ব্যক্তিগত কথা। কাজেই আজকে তারেক রহমান সাহেব তো অবশ্যই দেশে আসবেন। উনি এদেশের নাগরিক, উনি এদেশের জনমানুষের নেতা, উনি এদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান সময়ের কাণ্ডারি। উনি দলকে পরিচালনা করছেন। উনি দেশে 31 দফা সংস্কার
যে রাষ্ট্রীয় সংস্কার ঘোষণা করেছেন তার বাস্তবায়নের উনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। উনি আজকেও বলেছেন যে আমরা অতি সত্বর বাংলাদেশে একটি নির্বাচন চাই, একটি গণতান্ত্রিক সরকার চাই, জনগণের নির্বাচিত সরকার চাই। আমরা অতীতের সকল তত্ত্বাবধায়ক সরকারগুলোকে দেখেছি 90 দিনের মধ্যে তারা নির্বাচন করেছে। আপনি দেখেন শাহাবুদ্দিন সাহেব থেকে শুরু করে যারা যারা এই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে ছিল তারাই এই কাজটি করেছে। আজকে বাংলাদেশে 9 মাস 10 মাস পেরিয়ে গেছে এই এত বড় আন্দোলনের পর, এত বড় বিপ্লবের পর যেই সরকার আজকে অন্তর্বর্তীকালীন সরকার রূপরেখা নিয়ে আজকে বিরাজমান আছেন, তাদের ঝুলির থেকে আরেকটি রাজনৈতিক দল বাংলাদেশের মানুষ আশা করে নাই। তারা নির্বাচনের সংস্কারের নামে যে কালক্ষেপণ করতেছে এটা আরেকটি ষড়যন্ত্রেরই অংশ। কাজে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আজকেও কথা বলেছেন জাতির উদ্দেশ্যে, জনতার উদ্দেশ্যে। তিনি অবশ্যই বাংলাদেশে আসবেন, কিন্তু বাংলাদেশের সকল অপকর্ম, বাংলাদেশের সকল ষড়যন্ত্রের মূল উৎপাটন করেই আমরা ইনশাল্লাহ রাজনৈতিক মাঠে ওনাকে নিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত করব। সে লক্ষ্যে অবশ্যই উনি বাংলাদেশে আসবেন। জি, নজরুল ইসলাম খান, আমি একটু আপনার কাছে প্রশ্ন রাখি। আপনি যে কথাটি বলছেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে যে কথা বলেছেন অনুষ্ঠানে, তিনি বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে এবং তিনি বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এখন প্রধান উপদেষ্টা জাপান সফরে আছেন, তিনিও আজকে একটি অনুষ্ঠানে সেখানে আজ আবারও বলেছেন, তিনি বারবার একই কথা বলছেন যে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে জাতীয় নির্বাচন হবে। এক্ষেত্রে তাহলে কেন বিএনপির মনে হচ্ছে যে নির্বাচন নিয়ে টালবাহানা করছে সরকার? প্রধান উপদেষ্টা তো বলছেন ডিসেম্বর থেকে জুন, তিনি বারবারই বলছেন। এই ক্ষেত্রে আসলে কেন মনে হচ্ছে নজরুল ইসলাম খান রাজন? ধন্যবাদ। প্রধান উপদেষ্টা একথা যেমন বলছেন, তিনি পাশাপাশি আজকে তার ছত্রছায়ায় একটি রাজনৈতিক দল গঠন করেছেন, এটিও বাংলাদেশের মানুষ জানে। প্রধান উপদেষ্টা আজকে আমরা চেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি চেয়েছে, শুরু থেকে স্বৈরাচারের বিরুদ্ধে যখন আন্দোলন করেছে, যে পতিত স্বৈরাচার আজকে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে, তাদের কাছেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি দাবি ছিল, একটি গণতান্ত্রিক সরকার, মানুষের ভোটে নির্বাচিত সরকার, জনগণ যাতে ভোট দিতে পারে সেই ভোটাধিকার, জনগণের ভাতের অধিকার, এটিই দাবি ছিল। আজকে এত বড় অভ্যুত্থান, এত বড় বিপ্লবের পরে, এত রক্তদানের পরে, এত জীবন দানের পরে আজকে ওনাদের দায়িত্বটা কি ছিল? ওনাদের দায়িত্ব ছিল একটি জাতীয় ঐক্য গড়ে প্রয়োজনীয় সংস্কার সাধন করে অতীব সত্বর একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা। কিন্তু আমরা দেখছি যে ওনারা কখনো বলেন যে আমাদের ম্যান্ডেট রয়েছে, আমরা যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকতে পারি। ওনারা সংস্কারের নামে ওনারা করিডোর দিতে চান। ওনারা আজকে আমাদের সেনাবাহিনী আমাদের রাষ্ট্রের অংশ, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আমাদের সেনাবাহিনী আমাদের গর্ব। আজকে সেনাবাহিনীর সাথে আমরা দেখতেছি একটি অন্তর্দ্বন্দ্ব, একটি অন্তর্কলহ। ওনারা করিডোর নিয়ে সেনাবাহিনী একটা মত পোষণ করে, ওনারা ভিন্ন মত পোষণ করে। সেনাবাহিনীর দায়িত্বে যিনি রয়েছেন আজকে, যে ডক্টর খলিল, উনি যিনি দায়িত্বে রয়েছেন, উনি বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর সাথে বিভিন্ন কনফ্লিক্টিং বক্তব্য দিচ্ছেন। আমরা কি দেখছি? আমরা রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলার আভাস পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে তালবাহানা, আমরা দেখতে পাচ্ছি সংস্কারের কথা বলে কালক্ষেপণ। কাজে আমরা কিভাবে বিশ্বাস করব? আমরা শুধুমাত্র একটি রোডম্যাপে তো চেয়েছি। নির্বাচন সংক্রান্ত বিষয়ে ওনারা কি করবেন এটি জাতির কাছে ওনারা কেন প্রকাশ করতেছেন না? কোথায় তাদের সমস্যা? ওনারা কেন একটি টাইম ফ্রেম বেঁধে দিয়ে বলছেন যে এর থেকে ওর মধ্যে নির্বাচন হবে? ওনারা রোডম্যাপ দিয়ে দেখ, ওনারা বলুক যে এই সময় আমরা এটা করব, ভোটার তালিকা প্রণয়ন করব, তারপরে এই পদক্ষেপগুলো আমরা গ্রহণ করবো, আমরা অমুক তারিখে নির্বাচন হবে। দ্যাটস ইট। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের সালাউদ্দিন সাহেব সহ সকল মুখপাত্র বিষয়গুলো তো আমরা পরিষ্কার করতেছি। বিএনপির অবস্থান তো খুবই পরিষ্কার, জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার আমরা চাই। এটা জাতির প্রত্যাশা, এটা শুধু বিএনপির প্রত্যাশা না। নজরুল ইসলাম খান, আমি আসবো, জি আমি আপনার কাছে আবারও আসবো অবশ্যই। মাসরুর মাওলা, আপনার কাছে একটু আসি। এই সরকারের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের মাথা থেকে পচন ধরেছে, নিচ পর্যন্ত পচে গেছে, এমনটা মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন যে এই সরকার যদি এভাবে চালায় আরও, আওয়ামী লীগ যা ক্ষতি করেছে তার চাইতেও অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। এখানে যে প্রশ্নটি, এটি বিএনপির একজন নেতা মন্তব্য করেছেন, কিন্তু আমি যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, এই যে সরকারের মাথা থেকে পচন ধরেছে যে বিষয়টি, জাতীয় পার্টির চোখে কি এমন কিছু পড়ে মাসরুর মাওলা? আসলে দেখেন,
এই সরকারের যে পচন ধরেছে কথাটা আসলে ভুল বলে নাই। এই সরকারের আসলে এখন পর্যন্ত যেটা দেখছি আমরা, তাদের কিন্তু কোনো স্ট্রেংথ কিন্তু নাই। এখনকার ধাক্কা মারলে কিন্তু পড়ে যাবে। এই সরকারের অবস্থা এখন এরকম হয়ে গেছে, কারণ এখন পর্যন্ত তারা রোড ম্যাপ নিয়ে গড়িমসি করছে। একবার বলছে ডিসেম্বরে, আবার বলছে জুন পর্যন্ত যেতে পারে, জুনের বাইরে একদিন আমরা বেশি থাকবো না, এই ধরনের কথাবার্তা বলছে। তো এটা এখন আমি মনে করি সবগুলো রাজনৈতিক দলকে, বিএনপি যেহেতু এখন বড় দল, বিএনপির এখন উচিত সবগুলো দলকে একত্র করে কোনো বিভাজন সৃষ্টি না করিয়ে সবাইকে যেটা ইউনূস সাহেব যেটা করেছেন, ডিভাইড অ্যান্ড রুল করেছেন, এইটা বিএনপির এখন উচিত এই ডিভাইডটাকে ভেঙে সবাইকে একত্রে নিয়ে এখন ইউনূস সরকারকে একটা প্রেসারে রাখা যে ইলেকশন হ্যাজ টু বি অন ডিসেম্বর ইলেকশন করতে হলে তার 3 মাস আগে ওনাকে রোডম্যাপ দিতে হবে, যেখানে তফসিলের ব্যাপার স্যাপার আছে এগুলো দিয়ে দেবে। এছাড়া আর কোনো রাস্তা নাই। এখন যাই দেখছেন কিছুদিন পর আছে সচিবালয় আন্দোলন, এর আগে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে, এগুলো সবই কিন্তু মূল রিজন একটাই, বিকজ ল অ্যান্ড অর্ডার ঠিক নাই। যতক্ষণ পর্যন্ত একটা ইলেকট্রাল গভর্নমেন্ট না আসবে, পলিটিক্যাল গভর্নমেন্ট না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি যতই মিষ্টি কথা বলেন, যত বড় যত রকম পরিকল্পনা নেন না কেন, পরিকল্পনা কোনদিন কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় না আসে। কারণ এখন পর্যন্ত কিন্তু কেউ কিন্তু জবাবদিহিতার মধ্যে নাই। আপনি একটা জিনিস দেখেন, ল অ্যান্ড অর্ডার কেন দুর্বল? ল অ্যান্ড অর্ডার দুর্বল হওয়ার পিছনে একটাই রিজন, সেটা হলো যারা ঢাকা সিটিতে এতদিন ডিউটি করে গেছে, যারা ঢাকা সিটি সম্বন্ধে এরিয়া অনুযায়ী জানে, তাদেরকে রিসাফল করে আপনার গ্রামে পাঠিয়ে দিয়েছেন। আর যারা আরবান এরিয়াতে যারা ছিল তাদেরকে নিয়ে আসছেন শহরে। এখন এনাদেরকে বুঝতেও তো সময় লাগবে 2 থেকে 3 বছর। কোন এলাকায় কোন এলাকার কোন ধরনের আবহাওয়া, এটা বুঝতে কিন্তু অনেক সময় চলে যায়। তো এইটা এরকম প্রত্যেক জায়গায় তারা কিন্তু চেঞ্জ করছে। আপনি দেখেন এখন পর্যন্ত ওনারা যে একটা কথা বলে যাচ্ছে রেমিটেন্স আসছে, আমার কথা হলো উনি কি বাই ডকুমেন্টস দেখাতে পারবে রেমিটেন্স কত এসছে? এটা মুখ দিয়ে বলবেন অনেক রেমিটেন্স আসছে, আমাদের রিজার্ভ ভরে যাচ্ছে, দেখাতে পারবেন না। এখন পর্যন্ত উনি নতুন ইনভেস্টর আমাদের কারা কারা আসছে উনি কি বলতে পারবেন? আমি মনে করি বলবো ইনভেস্টার কমে গেছে। আর যারা এখন যেসব পুরানো ইনভেস্টর যারা আছে তার অলরেডি দেয়ার ইনসিকিউর। ডিপ্লোম্যাটস সাথে বলছে যত পর্যন্ত পলিটিক্যাল গভর্নমেন্ট না আসবে ততক্ষণ পর্যন্ত দেশে স্টেবিলিটি আসবে না। স্টেবিলিটি যদি না আসে আমরাও ভয় পাই আমাদের দেশে নতুন ইনভেস্টমেন্ট বাংলাদেশে ঢুকুক। তো তার মানে আপনি যতই যাই বলুক, যত রকম পরিকল্পনাই করুক না কেন, এই যে লাস্ট মানবিক ধরে যেগুলো পরিকল্পনা চালাচ্ছে অ্যাডভাইজার্সরা, যেমন আপনার আসিফ নজরুল সাহেব উনি গেছিলেন মালয়েশিয়াতে, এই যে ইউনূস সাহেব প্রফেসর চিফ অ্যাডভাইজার উনি গেলেন জাপানে। আপনি কি মনে করেন এগুলো কোনোটা কাজে লাগাতে পারবে না? কারণ সবাই জানে আলটিমেটলি পলিটিক্যাল গভর্নমেন্ট যখন আসবে এগুলা অনেক চেঞ্জেস আসবে। বিকজ যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক না কেন, সে কিন্তু তার মতন করে সে কিন্তু দেশ চালাবে, তার অ্যাডমিনিস্ট্রেশন দেশ চালাবে। তো এটা উনি যাচ্ছেন যেগুলো, আমি মনে করি এগুলা মিটিংয়েও কোনো, আমার মনে হয় না এখান থেকে কোনো ফ্রুটফুল কিছু আসবে। তো যার কারণ হলে কি, আমাদের বাংলাদেশ আর্মির এখন উচিত সঠিক সময় বাংলাদেশ আর্মির এখন উচিত এই ইলেকশন নিয়ে কথা বলা, যেন ডিসেম্বরই যেন ইলেকশন হয়। এবং উনি যেটা বলেছেন যে জানুয়ারি 1 তারিখ থেকে পলিটিক্যাল গভর্নমেন্ট দেখতে চাই, সেটা বাস্তবায়িত করতে হলে আমরা বিএনপি কে বলবো বিএনপির জন্য এই স্টেপসটা যেন নেন, নিয়ে সবাইকে একত্র করে নির্বাচনটা করুক। জি, জনাব মাসুম, আপনাকে ধন্যবাদ। নজরুল ইসলাম খান রাজন, আপনিও সাথে থাকবেন। আমি একটি বিরতি নেব, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি একটু বিরতির পর নজরুল ইসলাম খান আপনার কাছে আসি, যে বিষয়টি নিয়ে আমি একটু জিজ্ঞেস করি আপনার কাছে। আসছে সামনে কোরবানির ঈদ, কোরবানি ঈদের পর ডিসেম্বরকে লক্ষ্য ধরে জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপি কি কোনো রকম কর্মসূচি অথবা সরকারের উপর চাপ বাড়াতে যাচ্ছে কিনা, অথবা আন্দোলনের মতো কোনো পরিকল্পনা বিএনপির আছে কিনা, যদি বলার সুযোগ থাকে নজরুল ইসলাম খান। ধন্যবাদ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় শুরু থেকেই বলে আসছেন, আমাদের পার্টির স্ট্যান্ড খুবই পরিষ্কার যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই। এটি আমাদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার। কিন্তু পাশাপাশি আমরা বাংলাদেশের মানুষের এই বিপ্লবের পর, এই পরিবর্তনের পর
আমরা একটি নির্বাচিত জনগণের সরকার দেখতে চাই, একটি গণতান্ত্রিক সরকার দেখতে চাই। এই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় যারা অন্তরায় আজকে সৃষ্টি করছে, সেই অন্তরায়টাও আমাদের কাছে, সেই সমস্যাগুলো আমাদের কাছে চিহ্নিত হচ্ছে আজকে আমাদের কথা হচ্ছে যে সমস্ত জাতিকে নিয়ে এই আলোচনা করে যদি কোনো সংকট সৃষ্টি হয়, তাহলে আজকে যিনি ক্যাপ্টেন রয়েছেন, প্রধান উপদেষ্টা রয়েছেন, তিনি একজন বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তি। তার উচিত ছিল সমস্ত রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করে এটার সমাধান করা। কিন্তু আমরা কি দেখছি, উনি হচ্ছে নিজে নিজে ঘোষণা করলেন যে উনি পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। নাহিদ ইসলাম আমাদের যে, জি আই এম সরি ফর দ্য, জি জাতীয় নাগরিক পার্টির, জি জাতীয় নাগরিক নাহিদ ইসলাম, উনি আন্দোলনে, উনি একজন সমন্বয়ক ছিলেন, ওনাকে আমরা সাধুবাদ জানাই। উনি আন্দোলনে ছিলেন, আন্দোলন করেছেন, উনি একটা বিপ্লবের সাথে ছিলেন, খুবই ভালো কথা। আজকে যে সংকট, সেই সংকটে যখন ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা মহোদয় বুঝলেন যে এই সংকটে ওনার পক্ষে আর এই দায়িত্ব পালন করা সম্ভব নয়, নাহিদ ইসলামকে ডেকে উনি পরামর্শ করলেন। নাহিদ ইসলাম একটি নাগরিক পার্টি নামে একটি নতুন পার্টি হয়েছে, তাকে ডেকে উনি কেন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে আলোচনা করে এই সংকট সমাধানের প্রচেষ্টা করলেন না? উনি কেন নজরুল ইসলাম খান পরবর্তীতে কিন্তু বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এবং বেশ অনেকগুলো রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে তিনি বসেছেন। জি আমি আসতে চাচ্ছি, জি জি বলুন। উনি বিএনপির বারবার বলার পরে কয়েকদিন পরে উনি বিএনপিকে ডেকেছেন, সত্যি উনি জামাতকেও ডেকেছেন, অন্যান্য দলকেও ডেকেছেন, কিন্তু কি করেছেন? আসিফ মাহমুদ সজীব, যার বিরুদ্ধে সজীব ভুইয়া, যার বিরুদ্ধে ইতিমধ্যেই তাকে পদত্যাগ করার জন্য প্রশ্ন উঠেছে, উনি ডেকে বিএনপির সাথে তাকে বসিয়ে দিয়েছেন। এটা কি ওনার সততার অংশ? এটা কি ওনার ভালো কাজের অংশ? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, তাদেরকে ওভাবেই ওনার কাউন্ট করা প্রয়োজন। উনি জামাতে ইসলামীকে ডেকেছেন প্রথমে, তারপরে ডেকেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে। উনি তো বিভেদ সৃষ্টির জায়গাটা তৈরি করছেন। উনি তো উনার যে ক্যাবিনেট, এই ক্যাবিনেটের বাইরে যেতে চাচ্ছেন না। উনি জাতিকে নিয়ে তো কোনো কাজ করতে চাচ্ছেন না। তাহলে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি উনি সচেতনভাবেই নির্বাচনকে প্রলম্বিত করার জন্য, নির্বাচন সঠিক সময়ে না দিয়ে, ওনার কাজই হচ্ছে নির্বাচন দেওয়া। একটা খণ্ডকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার যাই বলেন না কেন, যে নামেই তাদেরকে ভূষিত করেন না কেন, তাদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা, একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে একটি নির্বাচন দেওয়া, সেই নির্বাচনে জাতির অংশগ্রহণ সুনিশ্চিত করা। আজকে আমাদের যুব সমাজের অনেকটা অংশ তারা ভোটই দিতে পারে নাই, উনি এটা জানেন। সে কারণে বাংলাদেশে আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে উনি আজকে সরকার গঠন করতে পেরেছেন। ওনার এটা উপলব্ধিতে থাকা প্রয়োজন। উনি এই সমস্ত বিষয়গুলো বা ওনার সরকার এগুলো খেয়াল না করে নির্বাচনকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন পথ উনি তৈরি করছেন। ওনার যেটা কাজ না, ওনার যে বিষয়গুলো এখন কনসার্ন করা দরকার না, সেই বিষয়গুলোর মধ্যে ওনারা ঢুকছেন। আমরা কোনো আন্দোলনে যেতে চাই না। তবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে গত 20 বছর যাবৎ জাতীয়তাবাদী দল যে আন্দোলন করে আসছে, বিশেষ করে স্বৈরাচারী সরকারের আমল থেকে, সেই আন্দোলনের একটাই দাবি, বাংলাদেশের সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া, একটি নির্বাচন। এই নির্বাচনকে যদি কেউ বাধাগ্রস্ত করে, এই নির্বাচনে যদি কোনো ষড়যন্ত্র আমরা উপলব্ধি করি, জাতির সাথে যদি কোনো রকম প্রতারণার অবস্থা তৈরি হয়, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার দলের চেয়ারপারসন, নিশ্চয়ই ওনারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। যেই সিদ্ধান্ত ওনারা গ্রহণ করবেন, আমরা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করব। নজরুল ইসলাম খান, আপনাকে ধন্যবাদ। মাসুর মাওলা, আপনার কাছে আসি। আমি একটু কয়েকটি অভিযোগ তুলে ধরি জাতীয় পার্টির বিরুদ্ধে, যে অভিযোগগুলো খুব হরহামেশাই ওঠে, আপনিও জানেন বিষয়গুলো। তারপর আমি দর্শকদের উদ্দেশ্যে একটু তুলে ধরি আলোচনাটা আসার জন্য। আওয়ামী লীগের ওপর ভর করেই আপনাদের রাজনীতি চলেছে এতদিন, এরকম একটি কথা আছে। জাতীয় পার্টি পরিচিতি পেয়েছিল গৃহপালিত বিরোধী দল হিসেবে, এমন একটি কথাও আসে জাতীয় পার্টির ব্যাপারে। এখন আওয়ামী লীগকে দুষছেন জাতীয় পার্টির নেতারা, তারা বলছেন যে জাতীয় পার্টিকে ব্যবহার করেছে আওয়ামী লীগ। এইগুলো আসলে বিভিন্ন অভিযোগ
করছেন অনেকেই। এখন বিষয়টা হচ্ছে এই পরিস্থিতিতে আপনারা জাতীয় পার্টির অবস্থান আসলে কোথায় দেখছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এবং যখনই হোক, ডিসেম্বরে হোক, জুনের মধ্যে হোক, যখনই জাতীয় নির্বাচন হোক, এই বিষয় নিয়ে জাতীয় পার্টির চিন্তা ভাবনা কি? দেখেন, তাহলে আমাকে একটু পিছনে দাঁড়িয়ে যেতে হয় একটু। সেটা হলো যে আমি কাউকে উদ্দেশ্য করে বলবো না, এটা হলো 2006 সালে আপনার আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ, আমাদের ফাউন্ডার অফ জাতীয় পার্টি, উনি কিন্তু প্রথমে বিএনপির সময় কিন্তু গেছিলেন বিএনপির কাছে একটা অ্যালায়েন্স করার জন্য, বিকজ জানি যে আমরা অ্যালায়েন্স ছাড়া সরকার করা সম্ভব না, টু প্রোটেক্ট জাতীয় পার্টি। তখন কিন্তু যে কোনো কারণে, কেন সেটা আমি আর যাবো না, যে কোনো কারণে বনিবনা হয় নাই অ্যালায়েন্সে। তারপরে 2014-তেও জাতীয় পার্টি কিন্তু 2006 তখন বনিবনা হলো না, তখন জাতীয় পার্টিকে বাঁচানোর জন্য জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সঙ্গে যেতে হলো ওই অ্যালায়েন্স করার জন্য। ঠিক 2014 সালে সেম জিনিস, জাতীয় পার্টি বিএনপির সঙ্গে বসার চেষ্টা করেছিল, মিটিং করার চেষ্টা করেছিল, ওইখানেও সাকসেসফুল হয় নাই, ওটা মিটিং ফ্রুটফুল হয় নাই। যার কারণে জাতীয় পার্টি তখনও অ্যালায়েন্সের জন্য আওয়ামী লীগের সঙ্গে মানে হাত মিলাতে হয়েছিল নির্বাচনে যাওয়ার জন্য। এখন কথা হলো কি, দেখেন যে আমরা গণতন্ত্র বুঝি, জাতীয় পার্টি ইলেকশন করলে, এখন ইলেকশন যদি ডেট দেয়, জাতীয় পার্টি অফকোর্স জাতীয় পার্টি নির্বাচনে যাবে, প্রোভাইডেড ইনক্লুসিভ নির্বাচন যদি হয়, আপনার অল দ্য পার্টির পার্টিসিপেশন যদি থাকে, তাহলে যাব। কারণ দেখেন, এখন সব পার্টি পার্টিসিপেট করবে না। হ্যাঁ, আমরা সবাই নির্বাচনে গেলাম, ওই দেখা যাবে ওই যে লাউ সে কদু, দেখা যাবে নির্বাচনের পরে আবার তখন একটা আনস্টেবল সিচুয়েশন শুরু হবে আরেক দলকে। আপনারা দেখেন, জামাতকে কি ব্যান করার চেষ্টা করে নাই? ব্যান করতে পেরেছে? পারে নাই। ঠিক সেরকম আমি আওয়ামী লীগের সাইড নিচ্ছি না, আমি বলবো যে প্রতিটা দলেরই আপনার রাজনীতি করার তাদের রাইটস আছে। এখন আওয়ামী লীগ যে কাজ, দেখেন জামাতের যে বিচার যেটা হয়েছে, জামাতের মধ্যে কি সবই খারাপ লোক? এখন যারা আছে তারা কি যুদ্ধ অপরাধী? না। এখন প্রত্যেক দলে খারাপ ভালো থাকেই। এখন আওয়ামী লীগের যে ক্যাবিনেটটা খারাপ কাজ করে গেছে, তারা জাতির কাছে, আন্তর্জাতিক মহলে কিন্তু লাইভ একটা এক্সাম্পল হয়ে গেছে। তাই বলে না যে আওয়ামী লীগকে আমরা রাজনীতি করতে দিব না, ব্যান করে দিব। আওয়ামী লীগের কি নতুন মুখ নাই? আওয়ামী লীগের কি ফ্রেশ মুখ নাই? আওয়ামী লীগের কি কারাপশন মুক্ত লোক নাই? আছে। তো তার মানে কি? তার মানে আমরা এই সরকারের একটাই টার্গেট ছিল যে আওয়ামী লীগকে ব্যান করি। আওয়ামী লীগকে যদি ব্যান করা যায়, তা জাতীয় পার্টিকেও আমরা একটা রাস্তার মধ্যে কোন ঠাসা করে ফেলে রাখবো, যেন জাতীয় পার্টি যেন নির্বাচনে না আসে। এখন জাতীয় পার্টি যদি নির্বাচনে না আসতে দেয়, তাহলে আপনার কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো ইউনূস সাহেব রোড ম্যাপ দিবে যে ঠিক আছে, ওকে বিএনপি নির্বাচন করবে, তারপরে নতুন যেগুলো দল, তারপরে শিশু পার্টি, এদের সবাইকে নির্বাচন করার জন্য একটা রাস্তা করে দিল, এবং লিডিং জাতীয় পার্টি একটা সাইডে। তাহলে আপনি কি মনে করেন সেই নির্বাচনটা কি এটা ইনক্লুসিভ হবে? এই নির্বাচনের পরে শপথ দিবে, পার্লামেন্ট বসবে, তখন কি আমরা কি বলবো হ্যাঁ নির্বাচন সফল হয়েছে? আমরা বলবো না। তার মানে কি? তার মানে এই নির্বাচনটা আনতে হলে সবাইকে একত্রে আনতে হবে। এখন আমরা যে আওয়ামী লীগের কারণে আমরা পচে গেছি, নো। এখন দেখেন, সবাই জানে আমরা অ্যালায়েন্স করতে যখন গেছিলাম বিএনপির সঙ্গেও সাকসেস হয়নি, আওয়ামী লীগের সঙ্গে গেছি। আওয়ামী লীগের সঙ্গে যখন গেলাম, তখন কিন্তু দেখেন 14 সালে কি হলো। 14 সালে আওয়ামী লীগ কিন্তু বিএনপি কিন্তু নির্বাচনের মুখ নিতে এসেছিল, যার কারণে বিএনপি কিন্তু স্থানীয় নির্বাচন করেছিল। পরে দেখেছে, পরে যে কোনো কারণে বিএনপি কিন্তু আপনার ন্যাশনাল ইলেকশনে যায়নি, কিন্তু স্থানীয় নির্বাচন যে করলো বিএনপি, সেটা কিসের কারণে? সেটা তো আন্ডার আওয়ামী লীগ গভর্নমেন্ট। সেম থিং 2018-তে কিন্তু তারা মেন নির্বাচনে তারা গেছে। এখন আমাদের অনন্য হলো 24 সালে আমরা গেছিলাম। 24 সালে যে আমরা গেছিলাম, এখানে কিন্তু সরকারের যতগুলো বাহিনী আছে এবং মিডিয়া ভালো করে জানে আমরা কোন পর্যায়ে, কোন প্রেসারে আমরা আমাদের জাতীয় পার্টি নির্বাচনে গিয়েছিল। এবং আপনারা ওই সময়, যদি আমি এর আগে প্রশ্ন বলেছিলাম, ওই সময়টায় যারা দায়িত্বে ছিল তাদেরকে ইনকোয়ারি করুক, বেরিয়ে আসবে জাতীয় পার্টি কিভাবে নির্বাচন নিয়েছিল। এর মানে না যে আমরা আওয়ামী লীগের দোসর বা আমরা আওয়ামী লীগ ছাড়া আমরা টিকতে পারবো না। এখন যদি আমার লেভেল প্লেইং ফিল্ড যদি দেয়, ঠিক আছে, বাদ দেন আপনারা, আমি আওয়ামী লীগ নিয়ে এখানে কথা বলছি না, যেহেতু কথা আসছে যে আওয়ামী লীগ ছাড়া আমরা টিকে থাকতে পারবো না।
এখন যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না, জাতীয় পার্টিকে লেভেল প্লেইং ফিল্ড দেখ, আমাদের পলিটিক্স করতে দেখ। আজকে 9 মাস হয়ে গেছে, 8 মাস 9 মাস অলমোস্ট 1 বছর কাছাকাছি হয়ে যাবে, আমাদেরকে এখন পর্যন্ত রাস্তায় নামতে দিচ্ছে না। আমাদেরকে কি করছে? আমাদেরকে আউটডোর কোনো মিটিং করতে দিচ্ছে না। এখন কথা হলো কি, আউটডোর মিটিং করে দেখুক আগে জনগণ আমাদের চাই কি চায় না, জনগণ আমাদের ম্যান্ডেট আমাদেরকে মিডিয়া চাই কি চায় না। এখন কথা হলো আপনি মিডিয়া কন্ট্রোল করবেন, রাস্তায় নামতে দিবেন না, আমরা কিছু বললে পার্টি অফিস পুড়িয়ে দিবেন, মামলা হবে না। আর যদি শিশু পার্টির কেউ যদি অ্যাক্সিডেন্ট হয়, যদি তাদের উপর আক্রমণ হয়, ইনস্ট্যান্ট মামলা হয়ে যাচ্ছে, ইনস্ট্যান্ট মামলা হচ্ছে এবং পুলিশ রেকর্ড নিচ্ছে। তাহলে কন্ট্রোল বাই কি? কন্ট্রোল বাই ইউনুস, গভর্নমেন্ট আর ইউনুসের লোকজন, ইউনুস সাহেবের লোকজন। তো এই জন্য বলবো যে আমাদের অবস্থান আছে কি নাই, আমরা রাজনীতি করতে পারবো কি পারবো না, গভর্নমেন্ট একবার দিয়ে দেখুক আমরা রাস্তায় নামতে পারি কিনা। তারপরে দেখুন আমাদের জনসমর্থন কতখানি আছে। রাস্তা নামতে দিবেন না আর বলবেন জাতীয় পার্টির জনসমর্থন নাই, জাতীয় পার্টি তো পলিটিক্স থেকে বেরিয়ে গেছে, জাতীয় পার্টি নিশ্চয় হয়ে গেছে। আরে বাবা, নিশ্চয় হয়েছে কি হয় নাই? আগে আমাদেরকে লেভেল প্লেইং ফিল্ড। মাসুম মাওলা জি, আপনি যেটি বলছেন, আমি যদি এখানে একটু মানে আপনার সাথে প্রশ্ন রাখি যে জাতীয় পার্টি কি রাজনৈতিকভাবে এক ঘরে করে দেওয়া হচ্ছে অথবা বোধ করছে, আপনি এই বিষয়টি কিভাবে দেখেন মাসুম মাওলা? দেখেন, এক ঘরোয়া জাতীয় পার্টিকে এই ইউনুস গভর্নমেন্ট করছে, জনগণের কাছে আমরা কিন্তু এক ঘরোয়া হই নেই। আমরা যখন ইনডোর মিটিং যখন করি, জাতীয় পার্টির নেতাদেরকে আমরা জায়গা দিতে পারি না, যার কারণে জাতীয় পার্টির নেতারা মন খারাপ করে চলে যায়, কারণ পার্টি অফিসের ভিতরে কিন্তু মিটিং করা যায় না। আমরা দেখেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বহুবার আমরা মিটিং করতে চেয়েছি, আমাদের মিটিং, এবং জাতীয় পার্টির কোনো রেকর্ড নাই, জাতীয় পার্টির গুম খুনের কোনো কাহিনী। তাহলে কেন দিবে না? পিসফুল মিটিং কেন করতে? বিকজ ইউনুস গভর্নমেন্টের ফিয়ার যে আমরা যদি নামি, তাহলে এখানে আমরা যদি পপুলারিটি পেয়ে যাই, তাহলে শিশু পার্টি বা শিশু দল এরা সামনে আগে বাড়তে পারবে না। এই কারণে বিএনপিকেও কিন্তু ওই একই রাস্তা কিন্তু ফেলতে চাচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট, যে যাতে করে কোণঠাসা করবো, বিএনপিকেও আস্তে আস্তে করে কোণঠাসা করে দিব, সো দ্যাট 1 বছর 2 বছর পরে শিশু পার্টি স্ট্যাবলিশ হয়ে যাবে। স্ট্যাবলিশ হয়ে গেলে ওদেরকে পাওয়ার আনবো। তো উনি আসলে মানে দিনের বেলায় স্বপ্ন দেখছেন উনি আসলে, যেহেতু উনি নন পলিটিক্যাল ম্যান এবং উনি ডিপ্লোম্যাট না। উনি যদি ডিপ্লোমেসি যদি বুঝতেন, তাহলে কিন্তু উনি কিন্তু ধরে নেন উনি জাতীয় পার্টিকে চাচ্ছেন না, ধরে নেন উনি বিএনপিকে চাচ্ছেন না, উনি চাচ্ছেন এনসিপি কে, ধরে নেন। তো সেটা যদি হয়ে থাকে, তাহলে তার ডিপ্লোম্যাটিক ওয়েতে তার ডিল করাতে ছিল, ঠিক আছে, বিএনপি নামক রাস্তায়, জাতীয় পার্টিকে রাস্তায় নামুক, হ্যাঁ, নেমে আমি টেকনিক্যালি আমি এদেরকে সাইজ করবো। কিন্তু উনি কিন্তু ডিপ্লোম্যাট না, ডিপ্লোমেসি বুঝেন না, যার কারণে উনি জনগণের কাছে আন্তর্জাতিক মহলকে কিন্তু দেখিয়ে দিল যে আমি জাতীয় পার্টিকে চাই না। কেন চাই না? কারণ আওয়ামী লীগকে মাইনাস করেছি, জাতীয় পার্টিকে যদি মাইনাস না করি, তাহলে জাতীয় পার্টির তো ভোট আছে। মনে করেন যাদেরকে আপনারা মাইনাস করেছেন, তারা যদি ধরেন ভোট যদি দিতে আসে, তারা কিছু হলে ভোট আমাদের দেবে নাকি, ভোট আমরা পাবো। তো এগুলা উনি চাচ্ছেন না, উনি চাচ্ছেন এই ভোটগুলোর জন্য এই এনসিপির কাছে জন্য চায়, এই শিশু দলের কাছে জন্য চায়। তো এইভাবেই আমাদের কোণঠাসা। আমরা আইসোলেটেড না, আমাদেরকে ফোর্সফুলি আইসোলেটেড করার চেষ্টা করছে, যেন আমরা নির্বাচন থেকে দূরে থাকি, রাজনীতি থেকে যেন দূরে থাকি। জি মাসুম মাওলা, আপনাকে অনেক ধন্যবাদ। আমার হাতে জি সময় কম, আমি একটু অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন আপনার কাছে আসি। মাসুম মাওলা যেই কথাগুলো বলছিলেন সেখান থেকেই সূত্র ধরে আসি একটু। তিনি বলছিলেন যে 2006 এবং 2014 সালে বিএনপির সাথে জাতীয় পার্টি এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর চেষ্টা করেছিল, কিন্তু বনিবনা হয়নি। এই সম্পর্কে যদি আপনি কিছু বলতে চান নজরুল ইসলাম খান। ধন্যবাদ। দেখুন, বিএনপি একটি বহুদলীয় গণতান্ত্রিক পার্টি, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী একটি দল। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে বহুদলীয় গণতান্ত্রিক দলে বিশ্বাস করার কারণে যে কেউর সাথে আলোচনা হতে পারে, ডায়ালগ হতে পারে, সেটি প্রস্ফুটিত হয়েছে বা হয়নি সেই সময়কার বিষয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় একটি নির্বাচনমুখী দল, এবং গত স্বৈরাচারী সরকারের আমলে আমরা যে 16 বছর নির্মম নির্যাতনের শিকার হয়েছি, সেই শিকারটা হয়েছে এই কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের প্রত্যাশাকে বাস্তবায়নের পক্ষে ছিল। একটি নির্বাচিত সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্যই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নেতাকর্মী জীবন দিয়েছে, জেলখানায় গিয়েছে, জেল খেটেছে, নির্মম নির্যাতনের শিকার হয়েছে। আজও আমরা একটি দাবির উপরেই নির্ভর করছি, জনগণের প্রত্যাশার সরকার, জনগণের অধিকারের সরকার, জনগণের
অধিকার প্রতিষ্ঠার সরকার, একটি গণতান্ত্রিক সরকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। সে লক্ষ্যে আমরা একটি সুষ্ঠু, নিরপেক্ষ, জনগণের ভোটের সরকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। সে কারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকেও উল্লেখ করেছেন, ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে নির্বাচন হতে হবে। এই নির্বাচন প্রক্রিয়া করতে গিয়ে আমাদের জাতীয়তাবাদী দলের সাথে, জাতীয়তাবাদী দলের চেতনা এবং কর্মকাণ্ডের সাথে যারাই সমমনা থাকবেন, তাদের সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি জাতীয় ঐক্য হতে পারে। সে বিষয়ে আমাদের কোনো বক্তব্য নাই, কিন্তু আমরা চাই গণমানুষের অধিকার, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি নির্বাচন। এই নির্বাচন দিতে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ছলাকলার মধ্য দিয়ে তারা গড়িমসি করছে। এই গড়িমসি করার কারণেই আজকে বাংলাদেশের রাজনীতিতে একটি অস্থিরতা দেখা দিয়েছে। এই অস্থিরতা কাটানোর দায়িত্ব আজকে যিনি দায়িত্ব আছেন, আজকে যারা সরকারে আছেন, তাদেরই। আমরা বলতে চাই গণতান্ত্রিক প্রক্রিয়া একটি নির্বাচন, এবং সেই নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যে আমরা প্রত্যাশা করি। নজরুল ইসলাম খান রাজন, আমি যদি একটু যদি আমাকে অনুমতি দেন প্রশ্ন রাখি। জাতীয় ঐকমত্যের জন্য একটি চেষ্টা চলছে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দফায় দফায় বসা হচ্ছে। এই যে জাতীয় ঐকমত্যে পৌঁছানোর সম্ভাবনা বা এই ব্যাপারে আপনার প্রত্যাশা কতটা, আপনি কতটা সম্ভাবনা দেখছেন যে রাজনৈতিক দলগুলো মূল বিষয়গুলোতে, অথবা মোটা দাগে যদি বলি যেগুলো খুব গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলোতে একটি জায়গায় পৌঁছাতে পারবে নির্বাচনের আগে? আপনি কি মনে করেন নজরুল ইসলাম খান রাজন? অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অত্যন্ত সচেতন এবং তারা দেশকে ভালোবাসে। সে কারণে আমি মনে করি আজকে যে প্রচেষ্টা চলছে বিভিন্ন দলীয় ফোরাম থেকে, আমি কোনো রাষ্ট্রীয় ফোরামের কথা বলছি না, দলীয় ফোরামের কথা বলছি, যারা সমমনা, যারা আদর্শ ভিত্তিক, যারা বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী, বাংলাদেশের উন্নয়ন চায়, বাংলাদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, জনগণের ভোট এবং ভাতের অধিকারকে প্রতিষ্ঠা করতে চায়। আজকে আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব আজকের বক্তৃতায় উনি বলেছেন তারুণ্য নির্ভর একটি রাষ্ট্র আমরা গঠন করতে চাই। আজকে তরুণরাই এদেশকে পরিচালিত করবে ভবিষ্যতে। এই সমস্ত আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে আমরা অবশ্যই মনে করি একটি জাতীয় ক্রাইসিসের সময় অবশ্যই আমাদের মধ্যে ঐক্য হতে পারে, এবং আমরা এই ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার অবশ্যই প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে পারি। এটা আমি আশা করি, অবশ্যই আমার দলও আশা করি। জি, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় আজকে শেষ। মাসুম মাওলা, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য। আপনারা দুজনই ভালো থাকবেন। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আবারও কথা হবে, আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে টিভিএন 24 এর দর্শক এবং শ্রোতাদেরকে ধন্যবাদ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।